স্বাগত জানাচ্ছি আমাদের পদার্থের বস্তুর উপর তাপের প্রভাব অর্থাৎ তাপ সম্পর্কিত যে তাপবিদ্যাটা আছে ফিজিক্সে সেটার পরবর্তী ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমরা আগের ক্লাসে একটা টপিক বলেছিলাম পদার্থের তাপমাত্রিক ধর্ম, সেখান থেকে আমরা শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। অর্থাৎ একটা পদার্থের মধ্যে তাপ প্রয়োগ করলে বা তাপের পরিবর্তনের জন্য অনেক ধরনের ধর্ম পরিবর্তিত হয়, কিন্তু আমরা শুধুমাত্র আজকের আলোচনা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। এর মধ্যে স্যার পদার্থের প্রসারণ বললেই তো হইতো, তাপীয় কেন বললাম? তাপীয় বলার পিছনে কারণ হচ্ছে একটা সহজ জিনিস, এটা কোনো জিনিস আমরা যেটা টেনে লম্বা করি এটা কিন্তু প্রসারণ হবে, বাট তাপীয় না। যান্ত্রিক প্রসারণ বলতে পারি অন্য কিছু, বাট যখন এটা তাপ দিয়ে এটাকে বড় করবো এটা হয়ে যাবে তাপীয় প্রসারণ। তো তাপীয় প্রসারণের জন্য আমরা প্রথম টপিকে ফিক্স করব কঠিন পদার্থের প্রসারণ। প্রথম টপিকটা কি আমাদের? কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ টপিকটা হচ্ছে এমন যে আমরা যে কোনো কঠিন পদার্থকে যদি তাপ দেই তাহলে তার অণুগুলো দূরে সরবে, স্বাভাবিক একটু হলেও সরবে, যার কারণে একটু প্রসারিত হবে। তো প্রসারণটা ফিক্স করার জন্য আমাদেরকে তিনটা লেয়ার আমরা ভাববো। যে কোনো কঠিন পদার্থের প্রথম সেক্টর হচ্ছে দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যের সাথে যখন প্রস্থ অ্যাড করব তখন তৈরি হবে একটা ক্ষেত্র, আর ওই ক্ষেত্রের সাথে যখন সব দিকে উচ্চতাটা অ্যাড করে ফেলবো তখন হয়ে যাবে আয়তন। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে আমরা দৈর্ঘ্যের প্রসারণ সম্পর্কে ভাববো। দৈর্ঘ্যের প্রসারণটা কি? আমরা প্রথম টপিক হচ্ছে পদার্থের, তাহলে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আমরা ভাববো। এটা কোন প্রসারণ বললাম আমরা? দৈর্ঘ্য প্রসারণ। এখন দৈর্ঘ্য প্রসারণটা কিরকম হবে দেখো, আমাদের কোনো জিনিস অর্থাৎ কোনো জিনিসের যদি দৈর্ঘ্য হিসাব করি, এটা হচ্ছে কোনো কিছু যদি বাঁকা, বাট সমস্যা নেই, এবার রাখলে সোজা দেখা যাবে। এবার এতটুকু আমাদের ছিল টোটাল জিনিসটা, এতটুকু বাড়লো। এখন আমি একটা কোশ্চেন করতে পারবো তোমাদেরকে যে বলো যে কোনো জিনিস 5 সেন্টিমিটার বাড়লো আর কোনো জিনিস 6 সেন্টিমিটার বাড়লো, বলতো কোনটার মানে প্রসারণের হার বেশি ছিল? প্রথম টপিক হচ্ছে এটা দৈর্ঘ্য নিয়ে কথা বলতেছি, আয়তন এখানে নাই, দৈর্ঘ্য নিয়ে। লজিকটা হচ্ছে দেখা গেছে এতটুকু একটা জিনিসের মধ্যে 5 সেন্টিমিটার বাড়লো একটা, আর এত বড় জিনিসের মধ্যে 5 সেন্টিমিটার বাড়লো, মানে 6 সেন্টিমিটার বাড়লো, ওটা কিন্তু বেশি, তারপর এটা হার কম। বুঝতে পারছো? সুতরাং এক্ষেত্রে মাথায় রাখতে হবে শুরুর দৈর্ঘ্য কত ছিল। অর্থাৎ এক্ষেত্রে প্রসারণের হার এই টপিকটা বুঝতে হইলে আমাদেরকে আগের দৈর্ঘ্যটাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? এবার আমি 5 সেন্টিমিটার বাড়লো 50 জুল দেওয়ার জন্য, আর 6 সেন্টিমিটার বাড়লো 150 জুল দেওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে কি 5 সেন্টিমিটার আবারও কি বেশি হবে? 6 সেন্টিমিটার কি বেশি হবে না? কেন বেশি হবে না? কারণ এখানে তাপ বেশি লাগছে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরতে হবে আর আদি দৈর্ঘ্যটাকেও ফিক্স করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বর্তমান দৈর্ঘ্য মানে আদি দৈর্ঘ্য যদি হয় L1 আর পরিবর্তিত দৈর্ঘ্য L2, খেয়াল করে শুনবো সবাই। আদি দৈর্ঘ্য L1, তার মানে সুতরাং পদার্থের প্রসারণটা কত দৈর্ঘ্য? দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হলো? L2 মাইনাস L1। আচ্ছা, L2 মাইনাস L1 কি সরাসরি 5 সেন্টিমিটার বেশি 6 সেন্টিমিটার বেশি বলতে পারবো? বলতে পারবো না। এর সাথে আমাকে কি কি রিলেট করতে হবে? আমাকে রিলেট করতে হবে এর আগে কতটুকু ছিল এর তুলনা করতে হবে, তাপমাত্রা কতটুকু বাড়াইলাম এইটা তুলনা করতে হবে। এবার আমরা এটাকে একটা চিত্রে নিয়ে আসি। আমাদের কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L1, তার একটা তাপমাত্রা থাকবে T1। এটা হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে কোনো হতে পারে। এবার আমি তাপ দিলাম, তাপ দিতে থাকলে ওই বস্তুটা একটু বাড়লো, এটা নতুন তাপ দৈর্ঘ্য হলো L2, কত তাপমাত্রায়? T2 তাপমাত্রায়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাড়লো কতটুকু? এতটুকু বাড়লো না? তাহলে এটাকে আমাদের প্রসারণ না? এইটা কত? L2 মাইনাস L1। পরীক্ষার হলে খেয়াল করবা যে দৈর্ঘ্য বৃদ্ধিটা দেওয়া আছে কিনা। যদি দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া থাকে তার মানে L2 মাইনাস L1 দেয়া আছে। যদি আদি দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে L1 দেয়া আছে।
যদি দৈর্ঘ্য বেড়ে এতটুকু হয় তাহলে বুঝতে হবে যে পরিবর্তিত দৈর্ঘ্য দেয়া আছে। বুঝতে পারছি? ওকে, এবার আমরা তাহলে বলতে পারি তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে? তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। ওকে, L1 দৈর্ঘ্যে বাড়লো এতটুকু বলতে পারি। আগে দৈর্ঘ্য কত ছিল? L1। তাহলে L1 দৈর্ঘ্যে কতটুকু বাড়লো? L2 মাইনাস L1 বাড়লো নাকি? এবার শুধু কি L1 এর সাথে তুলনা করলে হবে না, তাপমাত্রাটা দরকার আছে। তাপমাত্রাটা যদি বলি তবে সেক্ষেত্রে আসে কি যে তাপমাত্রা আগে ছিল কত, মানে কতটুকু চেঞ্জ হইলো? T2 মাইনাস T1 এর জন্য অতটুকু বাড়ছে নাকি? নাকি শুধু শুধু বাড়ছে? এটা তাপীয় প্রসারণ, তাপের পরিবর্তন তো হবে। তার মানে বলতে পারি যে L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 বাড়ানো হলে প্রসারণ কতটুকু হলো? প্রসারণ আসলো L2 মাইনাস L1। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা যদি আমরা T2 মাইনাস T1 পরিমাণ বাড়াইলাম তাহলে আমাদের কত হইল প্রসারণ? L2 মাইনাস L1। মনে রাখবা এই L2 মাইনাস L1টা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ। কিন্তু যখন আমরা এইটাকে তুলনা করব, অর্থাৎ একক দৈর্ঘ্যে যদি নিয়ে যাই, একক দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ, তাহলে একক কেলভিন 1 কেলভিন বাড়ানো হলে তাহলে এর প্রসারণ কত হবে? সব 1 বানাইছি মানে কি নিচে চলে যাবে না? তাহলে L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইনটু T2 মাইনাস T1। মনে রাখবা একক দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায় এইটাকেই বলা হয়, শুধু এতক্ষণ ছিল দৈর্ঘ্য প্রসারণ, বাট এবার হয়ে যাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি হয়ে যাবে? অর্থাৎ এই হারে বাড়তেছে। তাহলে তুমি 1 কেলভিনের জায়গায় 2 কেলভিন বাড়াইলে এই হারে বাড়াইতে পারবা। একক দৈর্ঘ্যের জায়গায় আমরা ডাবল দৈর্ঘ্য হইলে ওই অনুপাতে পারবে। বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। তাহলে আলফা সমান কি আসে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। বুঝতে পারছো? এই দৈর্ঘ্য প্রসারণ সহগের এই প্যাটার্নটা তো আশা করি তোমরা পারবে না? আমরা এইখান থেকে একটা লাইন তৈরি করে রাখবো। কিভাবে? এটা এই পর্যন্ত হলো আলফা, এটা নিয়ে সমস্যা নাই, একটু এক্সটেন্ড করব। এক্সটেন্ডটা কি? আর গুণন করে দাও। L2 মাইনাস L1 সমান কত আসে? আলফা L1 ইনটু T2 মাইনাস T1। আমরা শুধু L2টাকে যে নতুন দৈর্ঘ্য অনেক সময় চাইতে পারে দৈর্ঘ্য প্রসারণ সহগ এইটা, আদি দৈর্ঘ্য এইটা, এত তাপমাত্রা বাড়ানো হলো, নতুন দৈর্ঘ্য কত হবে? তাহলে কি L2 চাইতে পারে না? আমরা L2 এর জন্য একটা সমীকরণ বানায় রাখলাম। এই পাশে যা ছিল, এই পাশে কি যাবে এখন? L1টাকে আমরা ওই পাশে পাঠাবো। তাহলে L1টা ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে। L1 প্লাস আলফা L1 ইনটু T2 মাইনাস T1। এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা এই লাইনটাকে একটু নিজের কাছে রেখে দিলাম। L2 সমান কত আসে? L1 প্লাস আলফা L1 ইনটু T2 মাইনাস T1। এই পর্যন্ত কোনো অসুবিধা তো নাই, আছে? ওকে, ফাইন। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ কিভাবে হচ্ছে, তাপীয় প্রসারণ যেটা, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মানটা কিভাবে বের করব, এই সম্পূর্ণ টপিকের বিস্তারিত কিন্তু এই ক্লাসটার মধ্যেই আছে। সুতরাং কেউ যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সম্পর্কে জানতে চাও তবে এই ক্লাসটা দেখলে আমার মনে হয় সম্পূর্ণভাবে হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা এর পরবর্তীতে শিখবো ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। ততক্ষণ পর্যন্ত এইটাকে ভালো করে প্র্যাকটিস করে খাতায় নোট করে নাও। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমাদের টপিক ছিল দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটা খুব ভালো করে আশা করি বুঝতে পারছি। আমাদের ওইটার সাথে তাল মিলিয়ে আমরা এই ক্লাসের সম্পূর্ণ ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণটা দেখাবো না, আমরা শর্টলি দেখাবো। তো এই জিনিসটা দেখানোর জন্য আমরা আগের প্যাটার্নে ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্র, প্রথম ক্ষেত্রফল যদি A1 হয় এবং তাপমাত্রা কত? T1। তাপমাত্রা বাড়ালাম তাহলে চারদিক থেকে একটু বাড়বে। নতুন আয়তন A2 এবং কোন তাপমাত্রা হলো এটা? T2 তাপমাত্রা। বুঝতে পারছো?
তাহলে একইভাবে তাহলে ক্ষেত্র প্রসারণ অ্যাকচুয়ালি কতটুকু হইল a2 a1 এটা আসলে ক্ষেত্র প্রসারণ বা সহগ বলবো কখন যখন একক দৈর্ঘ্য এবং একক তাপমাত্রার জন্য জিনিসটাকে আমরা হিসাব করব অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ হবে আগেরবার আমরা দৈর্ঘ্য যেহেতু আলফা নিয়েছিলাম ক্ষেত্র কি নিব বিটা তাহলে কত আসবে আমরা a2 a1 টা ছিল জাস্ট প্রসারণ বা সহগ বলতে গেলে আমাদের আদি জিনিসটা দ্বারা ভাগ করতে হবে a1 এবং তাপমাত্রা পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে t2 t1 অর্থাৎ এই a2 a1 যে চেঞ্জ হয়েছিল এটা কত তাপমাত্রায় t2 t1 তাপমাত্রায় বুঝতে পারছো ওকে ওটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এই ক্ষেত্র প্রসারণ সহগ একই ভাবে যদি আমরা আয়তন প্রসারণ সহগটা নেই বা আয়তন প্রসারণটা নিয়ে কাজ করি আয়তন প্রসারণটা হবে এইভাবে আকার ক্ষেত্রে বেসিক্যালি আমি এটা খুব বেশি টাফ হয়ে দেখাবো না একটা স্প্রিং টাইপের তোমরা ইউজ করবা এটা হচ্ছে আগেরটা আর এটা হচ্ছে পরিবর্তিত এই বেসিক নিচের দাগটা হচ্ছে আগের যেমন আমি একটু পুরোটা আঁকি বলতে পারছেন এটা দ্বারা কি বোঝায় দেখো ভিতরের যে দাগটা আছে ভিতরের পার্টটা হচ্ছে আগের আয়তন আর বাইরের যে পার্টটা আছে এটা হচ্ছে পরিবর্তন হয়ে নতুন যে আয়তন হয়েছে এইটা বাড়ছে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না এবার যে আয়তন চারদিক থেকে বেড়ে গেছে এই কারণে এই রাউন্ড শেপটা আঁকলে তোমরা সহজে আঁকতে পারবা অর্থাৎ বাইরের শেপটা হচ্ছে তোমার পরিবর্তিতটা আর ভিতরের শেপ হচ্ছে আগেরটা খুব সহজেই আঁকা যাবে একেবারে অতি সহজে বুদ্ধি খাটাইলে এটা খুব সহজেই তোমরা আঁকতে পারবে দেখো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা যে আসলে আয়তন চেঞ্জ হয়েছে এটা আঁকা কিন্তু ইজি তোমরা বক্স ধরে আঁকতে গেলে ঝামেলা পড়ে যাবে তার থেকে এই রাউন্ড শেপটা দিয়ে আঁকবা অনেক ইজিলি এবং সুইটলি শেষ হয়ে যাবে তাহলে আমাদের আগের আয়তন ছিল v1 এবং তাপমাত্রা ছিল T1 অর্থাৎ আগেটা ছিল T1 তাপমাত্রা আয়তন ছিল V1 আর তাপমাত্রা বাড়িয়ে আমরা তাপমাত্রা নিলাম T2 আয়তন নাকি দেখলাম আয়তন বেড়ে গেছে কত হয়ে গেছে V2 তাহলে আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে V2 V1 আর কত তাপমাত্রা চেঞ্জ হয়েছে T2 T1 বুঝতে পারছো তাহলে আয়তন প্রসারণের সহগটা কি হবে গামা গামা সমান কত আসে v2 v1 ডিভাইডেড বাই আদি আয়তন v1 ইনটু t2 t1 আমি কি বোঝাতে পারছি পর্যন্ত ওকে এই টপিক পর্যন্ত হিসাব করলে আমরা দৈর্ঘ্য প্রসারণ করা ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ অর্থাৎ আমরা তিনটা জিনিস শিখলাম আলফা বিটা গামা এই তিন বেসিকই শিখতে পারলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানলাম যে দৈর্ঘ্য মানে একটা লেংথ থাকবে আবার ওই দৈর্ঘ্যের সাথে যখন আরেকটা দৈর্ঘ্য আমরা নিব দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে যাবে ক্ষেত্রফল কি হয়ে যাবে ক্ষেত্রফল আচ্ছা এইটার সাথে যখন আমরা তিনটা দৈর্ঘ্য নিব দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তখন হয়ে যাবে আয়তন কি হয়ে যাবে আয়তন তার মানে ক্ষেত্রফল কি হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ কি শুধু দৈর্ঘ্য আর আয়তন কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা এল ব্যবহার করতে পারি আর ক্ষেত্রফলের ক্ষেত্রে নিয়েছিলাম কি এ আর আয়তনের ক্ষেত্রে কি ভি আমরা একটু কারেকশন করে রাখতে পারি এল সমান নরমালি এল এখানে চেঞ্জ করলাম না বাট এ সমান কি দুইটা এল যদি গুণ করে দিই তাহলে কত আসে এল স্কয়ার বুঝতে পারছো আর তাহলে ভি কি হবে এল ইনটু এল সমান কি এল কিউব সেখান থেকে আমরা একটু লিখতে পারি যে a1 সমান হবে
L1 স্কয়ার, তাহলে L2 স্কয়ার কত হবে A2, L3 স্কয়ার কত হবে A3। এভাবে আমরা L1 L2 L3 L4 L5 L আলু L পটল L ঝিঙা এনিথিং ইউজ করতে পারবো, সমস্যা নাই। এটা একটা মানে চলক বোঝা যাচ্ছে। ওকে, তাহলে v এর ক্ষেত্রে আমরা কি বলবো, যদি L কিউব হয় তাহলে L1 কিউব যদি হয় সেটা V1, L2 এর উপর যদি কিউব হয়, কিউব মানে আয়তন, তার মানে এটা V2, L3 এর উপরে যদি কিউব হয় হয়ে যাবে V2। এ পর্যন্ত কোনো সমস্যা কি আছে? আচ্ছা, এই বেসিক পর্যন্ত আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। আমাদের এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক যদি আমরা বের করতে চাই, দেখো খুব শর্টলি একটা প্রসেসে দেখাবো, খুব ইজি। দেখো, আমরা একটা লাইন প্রথম ক্লাসে বা প্রথম লেকচারে কিন্তু বলে দিয়েছিলাম, তখন আলফা বের করেছিলাম। তো আলফা সমান কি দাঁড়িয়েছিল, L2 সমান L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আমাদের টার্গেট হচ্ছে এটার মধ্যে আলফা আছে, আমরা একটু বিটার টার্গেট করব। তাহলে বিটা টার্গেট করতে হলে L এ হবে, বিটা কার সাথে সম্পর্কিত, দেখো দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত আলফা, ক্ষেত্রের সাথে সম্পর্কিত বিটা, আর আয়তনের সাথে সম্পর্কিত গামা। তাহলে আমরা বিটা টার্গেট করতে হলে L এ হবে না L স্কয়ার লাগবে, L স্কয়ার লাগবে। তো আমরা কাজ করি, এই জিনিসটাকে উভয় পক্ষকে একটা বর্গ করে দিই। এই পাশটা কি L2 স্কয়ার হতে পারে না, L2 স্কয়ার, আর এই পাশে আমরা বলতে পারি যে L1, এটা যদি A হয়, দেখো এটা হচ্ছে A প্লাস এতটুকু হচ্ছে B, তাহলে A প্লাস B এর হোল স্কয়ার সমান কি A স্কয়ার প্লাস 2A, আর এই টোটালটা হচ্ছে B প্লাস B স্কয়ার। তাহলে আলফা L1 আর T2 মাইনাস T1, তার মানে স্কয়ার যদি করি প্রত্যেকটার উপর একটা একটা স্কয়ার চলে যায় না। এ পর্যন্ত কি কোনো প্রবলেম আছে? দেখো তো একটু মনোযোগ দিয়ে। আমরা উভয় পক্ষকে জাস্ট স্কয়ার করলাম, যার কারণে হয়ে গেল L2 স্কয়ার সমান L1 স্কয়ার A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেই মানটা অনেক ক্ষুদ্র হয়। আর আমরা জানি যে দশমিক পরে যদি অনেক শূন্য থাকে, আমরা যদি আরো স্কয়ার করি তাহলে ওই মানটা আরো ছোট হয়ে যায়। অর্থাৎ আলফা যতটুকু, আলফা স্কয়ার তার থেকে অনেক ছোট। এখন দেখা গেছে এরকম যদি হয় যে 19.00000000 দিয়ে 103, তাহলে ওই লাস্টের যে জিরোর পরে যে ঘরগুলো, এটা কি অনেক বেশি না খুবই কম? এই জন্য এটাকে কিন্তু আমরা সরাসরি 19 বলতে পারি না। এই জন্য আলফা স্কয়ার যদি আলফা এর চাইতে একটা লেস দ্যান গুলো ছোট বা ডাবল লেস মানে অনেক ছোট, এইটা হওয়ায় আমরা আলফা স্কয়ারকে উপেক্ষা করতে পারি। আমরা আলফা স্কয়ারকে কি করতে পারি? উপেক্ষা করতে পারি। আলফা স্কয়ারকে উপেক্ষা করলে এই আলফা স্কয়ারের সাথে যারা আছে তাদেরকেও আমরা উপেক্ষা করে দিলাম। তাহলে থাকলো কি L2 স্কয়ার সমান L1 স্কয়ার প্লাস 2 আলফা, কি আছে 2 আলফা, এই একটা L1 এই একটা L1 গুণ করলে কি হয় L1 স্কয়ার, সাথে কি আছে T2 মাইনাস T1। এটা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, একটু আগে আমরা একটা বেসিক দেখাইছিলাম যে L1 স্কয়ার হইলে A1 হবে, L2 স্কয়ার হইলে A2 হবে। তাহলে L2 স্কয়ার মানে কি A2, আবার L1 স্কয়ার কি A1 প্লাস 2 আলফা, আবার একটা L1 স্কয়ার আছে, তার মানে এটাও কি A1 T2 মাইনাস T1। এই পর্যন্ত আমরা একটু রেখে দিলাম, এটা একও দিতে পারো দুই দিতে পারো, সমীকরণটা তোমরা নিজেদের মতো করে ইউজ করে নিও। এবার এই আলফার প্যাটার্ন কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা জানি কি এখন কি আলফার পজিশন এগুলো আছে A1 একটু কার বলে তো বিটার না, তাইলে বিটার না। এখন দেখো এই বিটার এই সূত্রটাকে এই পজিশনটাকে আমরা একটু ওইভাবে ভাঙায় ফেলবো, আবার আর গুণন করব A1টাকে ওই পাশে নেব। আমরা যখন দৈর্ঘ্য প্রশ্ন উপরে ওই কর্নারের মানটা বের করেছিলাম তখন আর গুণন করছি
L2 টাকে এক পাশে রাখছি, সেম প্রসেসে। সুতরাং A2 কত হবে, A1 টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে A1 প্লাস বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। এটা কি বুঝতে পারছো? এটা তোমরা ওই প্রথম ভিডিওটা দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আর গুণন করলে সেম প্রসেসে এই মানটাই আসবে। তাহলে একটা কাজ করি, এই মানটা আমি এখানে লিখি যে আমরা আবার জানি, আবার A2 সমান একটু কি দেখলাম, A1 প্লাস বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, কি করলাম, এই আর গুণন করে A2 টাকে সিঙ্গেল রাখছি, A1 টাকে ওই পাশে পাঠাচ্ছি, আর কোনো কিছুই করি। এবার এই দুইটা সমীকরণ তুলনা করি। A2 এর জায়গায় A2 ঠিক আছে, T2 মাইনাস T1 ও ঠিক আছে, A1 ঠিক আছে। তাহলে কি চেঞ্জ হইলো মূলত, এই জায়গায় ছিল বিটা, এই জায়গায় হচ্ছে 2 আলফা। তার মানে সব যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিটা সমান 2 আলফা। লিখতে পারি বিটা সমান 2 আলফা। যারা না বুঝতে পারছো তারা এই মানে ম্যাথমেটিক্যাল টার্মটাকে একটু রিপিট ভিডিওটা টেনে দেখে নিবা, একেবারে সিম্পলি বুঝবা, ইজিলি বুঝবা, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি এখানে একটু হার্ড জায়গাটা রাখছি তোমাদের ব্রেনটাকে কাজ করার জন্য, কারণ এখন আমার সামনে যারা পড়তেছো তারা প্রত্যেকে পরীক্ষার্থী, তারা এই জায়গাগুলো একটু এক্সট্রিম পর্যায়ে ভাবতে হবে, এই সবগুলোকে মাথায় রাখতে হবে, না হলে এটাকে কাজে নেওয়া যাবে না। ওকে, এই প্রসেস যদি আগাও, এই কাজটা আমি প্রথমবার রেখে দিচ্ছি, প্রথম ভিডিওতে আছে, ওইটা দেখবা। ওই সেম প্রসেসে আলফার জন্য যেটা একটা লাইন আসবে, বিটার জন্য আসবে, গামার জন্য আসবে। ওই একই প্রসেসে গামাটার ক্ষেত্রে আমরা স্কয়ার করব না, আমরা করব কি, কিউব করব। কিউব করলে সেখান থেকে আমাদের মানটা আসবে গামা সমান 3 আলফা। এইটা তোমরা প্রত্যেকে বাসায় করে আমাকে একটু আপলোড দেওয়ার ট্রাই করবো, বইয়ের হেল্প নিলে নিতে পারো, নিচে করাটা বেস্ট। ঠিক আছে, এইভাবে যদি ট্রাই করো, আমাদের বিটা সমান 2 আলফা আসলো আর গামা সমান 3 আলফা আসলো। এই প্রসেসে যদি হিসাব করা হয় আমাদের বাকি এই গামার অপশনটা আমরা একটা ভিডিওতে শর্টে দিব। আজকে এই পর্যন্ত একটু বেশি লোড দিয়ে দিলাম, সমস্যা হবে না। তোমরা যারা বাসায় বা ভিডিও যারা দেখবে তারা কমেন্টে এটা একটু প্রবলেম হলে জানাবে কোন টপিকটা বুঝতে পারোনি। আর এখানে যারা আছো তারা সবাই এটা একটু সিরিয়াসলি দেখে নিয়ে আসবে, এই টপিকের উপর পরবর্তী আলোচনাগুলো হবে। ওকে, তোমরা যারা ভিডিও দেখতেছো তাদেরকে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আমার এই পেজটাকে সবাই একটু ফলো করে রাখলে পরবর্তী ক্লাসের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।